শেষ চৈত্রের ঘ্রাণ লিখেছেন নূরজাহান আক্তার আলো। পর্ব সংখ্যা 15। সন্ধ্যা 6:30। চলন্ত গাড়ির পেছনের সিটে মুখ ফুলিয়ে বসে আছে শীতল। মন খারাপ করে তাকিয়ে আছে বাইরের দিকে। গাড়িটা কোন দিকে যাচ্ছে বুঝতে পারছে না। আর না এই রাস্তায় তার পরিচিত। সারাদিন পর অফিস ছুটির কারণ পথে ঘাটে জ্যাম বেঁধেছে। একটু পথ গিয়ে জ্যামের কারণে বসতে হচ্ছে মিনিটের পর মিনিট। জ্যাম দেখে চিৎকার করার পায়তারা জুটতে পারে ভেবে ছেলেগুলো শীতলের চোখ হাত মুখ বেঁধে দিয়েছে। কর্কশ স্বরে শাসিয়েছে যেন শব্দ না করে। গাড়িতে গান চলছে যাতে শীতলের গোংরানোর শব্দ ভুলেও বাইরে না যায়। পেছনের সিটও অন্ধকার করে রাখা। গাড়ির গ্লাস তুলে দেওয়ার বোঝারও উপায় নেই। জলজ্যান্ত একটা মেয়েকে তারা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। কিডন্যাপ হচ্ছে জেনে শীতল প্রথম প্রথম ভয় পেলেও এখন আর ভয় পাচ্ছে না, বরং রাগ হচ্ছে। মন চাচ্ছে নিজেকে থাপড়াতে। মোট কথা, সে এমন বোকামি করলো কিভাবে? নিজের পায়ে হেঁটে এসে গাড়িতে বসে যেসব চিন্তা করলো সেসব আগে কেন করলো না? কেন ভাবলো না বাইরের পৃথিবীটা জঞ্জালে ভরা, বেশিরভাগই নারী খেকো হায়না। একদিকে তার ফোনটাও কেড়ে নিয়েছে ছেলেগুলো, কিন্তু কারা এরা? কোথায় নিয়ে যাচ্ছে তাকে? এসবের পেছনে কে আছে? কে তাদের গোপন শত্রু? কি উদ্দেশ্য তার? তাকে মেরে ফেলবে, নাকি তার গায়ের কলঙ্কের বিচ্ছিরি কালি লেপটানো তার উদ্দেশ্য? তাছাড়া আজকাল নাকি দলে দলে কিডনি চোর বেড়ে চলেছে। অল্পবয়সী ছেলেমেয়েকে ধরে নিয়ে গিয়ে কিডনি কেড়ে নিচ্ছে। তারও কি তাই করবে নাকি? যদি করে, টাকার ভাগ তাকে দেবে নাকি পুরোটা নিয়ে নেবে? যদি দেয় তো ভালো, নয়তো সেও বদমাশগুলোর নামে মামলা ঠুকে দেবে। আর্মির মেয়ের কিডনি কাড়ার 7 জন্মের মতো খুঁচিয়ে দেবে। আর্মি শব্দটা স্মরণ হতেই বাবার কথা মনে পড়ে গেল তার। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সে। কাঁদতে কাঁদতে কান্নার গতি বেড়ে গেল। হঠাৎ তাকে কাঁদতে দেখে ছেলেগুলো একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। তাদের কাছে খবর আছে এই মেয়ে দেখতে ভোলা ভালা হলেও বহুত চালাক। শয়তানি বুদ্ধি তার রন্ধ্রে রন্ধ্রে, তাই ভুলেও এর অভিনয়ে গলা যাবে না। না আবেগ দেখে মায়া করা যাবে। কেঁদে মরে গেলেও সান্ত্বনা দেওয়া যাবে না, কারণ কথার চক্করে ফেলে গোপন তথ্য নিয়ে নিতে পারে। কথা ভেবে তারা কেউ কথা বাড়ালো না, বরং নিজেরা গল্প করতে লাগলো। তারপর জ্যাম ছুটলে গাড়ি ছুটালো নির্জন রাস্তার পথ ধরে। এই রাস্তায় কেউ নেই দেখে শীতলের মুখ চোখ খুলে দেওয়া হলো। ছাড়া পেয়ে সে উঠে বসলো। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো গাড়ি কোন দিকে যাচ্ছে, কিন্তু অন্ধকারে জনমানব শূন্য রাস্তা দেখে ভয়ে চুপসে গেল। তাকে ভয় পেতে দেখে একটা ছেলে খ্যাক খ্যাক করে হেসে বলল, কিছু খাবেন আপু? আপনাদের বসের নাম কি? জানি না। যার হয়ে কাজ করছেন তার নাম জানেন না? না, টাকার বিনিময়ে কাজ করি। টাকা পেলে আর কোনো কিছু জানার আগ্রহ আসে না। আপনাদের স্যারকে ফোন দিয়ে বলুন আমি কথা বলবো। জায়গা মতো পৌঁছায় শুধু কথা না, অনেক কিছুই করতে পারবেন। কথা বলে ছেলেটা শব্দ করে হাসতে লাগলো। তার দেখে হাসতে লাগলো সঙ্গের ছেলেগুলো। শীতলের চল শক্ত করে তাকিয়ে রইল। মনে মনে কয়েক দফা গালি বর্ষণ করে চুপ করে বসে রইল। কাঁদতে লাগলো নীরবে, নিঃশব্দে। কাঁদতে কাঁদতে কেন জানি তার বড়ইয়ের আচারের কথা মনে পড়ল। ভাবলো এদের হাতে মারা গেলে আর আচার খাওয়া হবে না তার। বড় আমর বানানো আচার সায়ন ভাই খেয়ে নেবে। সায়ন ভাই আবার আচার পাগল। মেয়ে মানুষের মতো বাটি বাটি আচার খায় সে। আচ্ছা, সায়ন ভাই যখন বিয়ে হবে, তার বউয়ের বাচ্চা হবে, তখন সায়ন ভাই কি তার বউয়ের আচারের ভাগ বসাবে? কেড়ে কুড়ে নিজেই খেয়ে নেবে, নাকি মুখ ভর্তি আচার নিয়ে বলবে, বুঝলি শীতল, বাপ হচ্ছি, মুখের রুচি টুচি নেই, তাই আচার খাচ্ছি। কথা ভেবে খিলখিল করে হেসে উঠল শীতল। ছেলেগুলো কথা থামিয়ে ঘুরে তাকালো তার দিকে। অদ্ভুত তো, মেয়েটার গায়ে জিন আছে নাকি? এই হাসি, এই কাঁদে। শীতল সিটে হেলান দিয়ে বসে কিছু একটা ভাবলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ভ্রু কুঁচকে একে একে সব ছেলেগুলোকে গুনে দেখলো। মোট 5 জন আছে গাড়িতে। একজন একটু পর পর কার সাথে যেন কথা বলছে।
একবার তার ছবি তুলে কাকে যেন পাঠালো সে। কয়েক মিনিটের মধ্যে পুনরায় কল এসে ছেলেটি রিসিভ করলো। বিনয়ে ভাব কণ্ঠে ঢেলে বলল, ফেনীর দিকে যাচ্ছে স্যার, তাহলে গাড়ি ঘুরাবো? গোডাউন কুমিল্লায়? জি জি, তাহলে কুমিল্লার দিকে এগোচ্ছি আমরা। শীতল তাদের কথা শুনল, মস্তিষ্কে ধাক্কা দিল নানান চিন্তা। এদেরকে বিশ্বাস করে ভুল করে ফেলেছে। যেভাবেই হোক গাড়ি থামানোর ব্যবস্থা করতে হবে। বুদ্ধি খাটিয়ে শুদ্ধ সায়ন নয়তো বাবাকে একটা ক্লু পাঠাতে হবে। তার আগে কথা বলে এদের মাথা খেতে হবে। ভয় পেলে চলবে না, বরং ভয় পেলে এরা লাই পাবে, মজা লুটবে। এ কথা ভেবে সে মন খারাপ দূর করে ঠোঁটে হাসি ফোটালো। এরপর কণ্ঠে মধুর এলে মিষ্টি করে বলল, ভাইজান। পাশে বসা ছেলেটা তাকালো। সে আবার কানে কম শোনে। মেয়ে মানুষের মিনমিনে সুরের কথা বোঝেও কম। না বুঝলে পুনরায় জিগাতে ইগোতে বাধে। যতই হোক পুরুষ মানুষ বলে কথা, আত্মসম্মানবোধ থাকা জরুরি। শীতল তাকে কিছু বলছে বুঝতে পেরে সে পাশের জনকে গুঁতো মারল, ইশারা করলো পাশে তাকাতে। পাশের জন তখন সবে মুখে পানি নিয়েছিল পান করার জন্য। হঠাৎই পেটের গুঁতা লাগায় মুখের পানি বেরিয়ে গেল। সে বিরক্ত হয়ে তাকালো কম শোনার ছেলেটার দিকে। তাকে তাকাতে দেখে ছেলেটা দাঁত বের করে হেসে শীতলকে দেখালো। ছেলেটার দৃষ্টি যেন বলে দিল শীতলের ওপর খুবই বিরক্ত। দু থাপ্পড় দিতে পারলে শান্তি পেত। মেয়েটার চোখ মুখ খুলে দেওয়া হয়েছে অনেক আগে, অথচ মেয়েটা না কাঁদছে না চিৎকার করছে। চিৎকার করার অজুহাতে মারধর করতো না হয়, কিন্তু সে তা করছে না, বরং দেখে মনে হচ্ছে পিকনিকে যাচ্ছে সে। ভীষণ খুশি। তাকে রাগী দৃষ্টিতে তাকাতে দেখে শীতল পুনরায় ডাকলো। এবার ছেলেটি কর্কশ কণ্ঠে জবাব দিল, কি তা হইছে? শীতল ভ্রু কুঁচকালো। ইচ্ছে করলো মুখ বরাবর একটা ঘুষি মেরে দিতে। আমাকে কিডন্যাপ করে আমাকেই বলছিস কি তা হইছে? হারামির দল, একবার ছাড়া পাই তোদের পেছনে লাল কাপড় বেঁধে শুদ্ধ সারের গোতা না খাওয়ালে আমার নামও শীতল না। তখন ভালো করে বুঝবি আমার আসলে কি তা হইছে। মনে কথা মুখ ফুটে বলা হলো না শীতলের। কোনো মতো কথা গিলে মুখ এইটুকু করে বসে রইল। তখন ড্রাইভারের পাশে বসা ছেলেটা হাসি মুখে শুধালো, কেন, কোনো সমস্যা আপু? শীতল সাহস পেল। বেঁধে রাখা হাতটা মুচড়ি করে বলল, এই ভাই, বড়ইয়ের আচার আছে আপনার কাছে? না নেই। নেই মানে? কেন নেই? এখন দেব একটা গাট্টা। কিডন্যাপ করার সময় মনে ছিল না গাড়িতে উঠলে আমার বমি পায়, মাথা ঘোরায়? এখন দেই আপনার গায়ে হক হক করে বমি করে। মস্ত বড় ভুল হয়ে গেছে ম্যাডাম। পরের বার কিডন্যাপ করতে এলে আপনার জন্য বড়ইয়ের আচার নিয়ে আসবো। ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আমাকে নিয়ে যাচ্ছেনটা কোথায়? এক কাজ করুন, কক্সবাজার, রাঙামাটি নয়তো সাজেকের দিকে চলুন। জীবনে কখনো মন খুলে বেড়াতে পারলাম না, এই সুযোগে ঘুরে আসাও হবে। ম্যাডাম, আমরা আপনাকে কিডন্যাপ করেছি, হানিমুনে নিয়ে যাচ্ছি না। আপনাদের মতো পেট মোটা বয়রা টাকলা পোলাপানের সাথে আমি হানিমুনে যেতামও না। যা বলছি শুনুন, নয়তো আপনাদের মালিকের কাছে বিচার দেব কিন্তু। স্যার বলেছে আপনাকে কুমিল্লায় নিয়ে যেতে। কেন, রসমালাই খাওয়াতে? না, আপনাকে খেতে। আমাকে কেন খাবে? তার বাড়িতে মা বোন নেই, গিয়ে তাদের খাক। অন্যের বোনের দিকে নজর কেন? একথা শুনে ছেলেটা চুপ হয়ে গেল। গাড়ি উঠে অবধি বক বক করতেই আছে মেয়েটা। প্রশ্নের বহর থামছে না। কান মাথা সব ঝালাপালা করে দিল। শুধু বসের জন্য কিছু বলতে পারছে না, নয়তো এতক্ষণে জানের দফারফা করে ফেলতো। ছেলেটা চুপ হয়ে গেল দেখে শীতল কথা বাড়ালো না। কিছুক্ষণ পর নড়ে চড়ে বসলো। কিন্তু কতক্ষণ আর এভাবে বসে থাকা যায়? একদিক দিয়ে নিশ্চিন্ত। শুদ্ধ জেনেছে কিডন্যাপ হয়েছে, নিশ্চয়ই কোনো না কোনো পথ খুঁজে বের করবেই সে। তবে ফোন অন থাকার কথা বলেছিল শুদ্ধ, কিন্তু ছেলেগুলো তার ফোনটা কেড়ে বন্ধ করে দিয়েছে। রাত বাড়ছে, ঘড়িতে কটা বাজে কে জানে। আম্মুরা বাসায় ফিরেছে? ওনারা বাসায় ফিরে তাকে না পেয়ে চিন্তা করছে, নিশ্চয়ই কান্নাকাটিও শুরু করে দিয়েছে বোধহয়। এখন কি করবে সে? কিভাবে ছাড়া পাবে? রোজ পত্রিকা খুললে দেখা যায় ধর্ষণের সংবাদ। তার সাথেও কি এমন কিছু ঘটবে? চৌধুরীর বাড়ির সদস্যদের মাথা হেঁট হবে শুধু তার বোকামির কারণে? বড় আব্বু, মেজো আব্বু, আব্বু, সায়ন ভাই, শুদ্ধ ভাই, তারা কি লজ্জায় পড়ে যাবে? তাদের সুখপূর্ণ জীবনে অসম্মানের তকমা লাগবে তার কারণে। বড় আব্বু, মেজো আব্বু, আম্মুরা কি তার জন্য কাঁদবে? শখ আপু, স্বর্ণাপু, এরা কি মন খারাপ করবে নাকি খুশি হবে জ্বালাতন করা মানুষটা হারিয়ে গেলে? এসব ভেবে তার গলা শুকিয়ে এলো, কণ্ঠ রোধ হয়ে এলো, বুক চাপা কান্নায় ভয় কাঁপতে লাগলো সে। নির্জন রাস্তা, তার উপরে এতগুলো ছেলে। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে রইল শীতল। না, একটু খাওয়া দরকার। সে ছেলেগুলোকে বলল পানি খাবে। তাকে পানি খাওয়ানো হলো। কিছুক্ষণ পর বলল ক্ষুধা পেয়েছে। তাকে খাবারও দেওয়া হলো। অথচ খাবার গলা দিয়ে নামছে না। মানুষ ভয় পেলে কিংবা টেনশন করলে
বুঝি এমনই হয়। ফোনটা এখনো বন্ধ হয়ে পড়ে আছে। শীতলের জানা মতে ফোন বন্ধ থাকলে লোকেশন ট্র্যাক করা যায় না। লোকেশন ট্র্যাক না করলে তার খোঁজ করতে পারবে না শুদ্ধ। তাই মনে মনে কিছু একটা ভেবে বলল, এভাবে সময় কাটছে না। ফোনটা দিলে রিলস দেখলে সময় কাটতো। একথা শুনে অতিষ্ঠ হয়ে একজন সজোরে থাপ্পড় বসিয়ে দিল তার দুই গালে। দাঁতের সাথে ঠোঁট লেগে রক্ত বের হলো। পুরুষশালী শক্ত হাতের থাপ্পড়, গালে 5 আঙুলের দাগ বসে গেল। শীতল হতবাক হয়ে তাকিয়ে রইল ছেলেটার দিকে। অকারণে মারার জন্য খুব রাগ হলো তার। সেও এক পা তুলে আচমকা লাথি বসালো ছেলেটার প্যান্ট বরাবর। তার এহেন কাণ্ডে পাশের ছেলেটা এবার রেগে আরেকটা থাপ্পড় বসিয়ে হিজাব টেনে খুলে ফেললো। এক হাতে নাক চেপে ধরে আর এক হাতে শক্ত করে চেপে ধরল শীতলের গলা। নিঃশ্বাস নিতে না পেরে শীতল কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। হাত পা ছুটেও ছেলেটাকে ছাড়তে পারল না। এবার প্রাণটা বুঝি যায়। এতক্ষণ ভয় দূর করতে বক বক করেছিল শীতল। বোঝাতে চেয়েছিল সে ভয় পাচ্ছে না, স্বাভাবিক আছে। আসলেই তাই। এতগুলো ছেলের মাঝে স্বাভাবিক থাকা যায়? থাকা কি সম্ভব? এদিকে তার বকবকানিতে অতিষ্ঠ হয়ে অন্য ছেলেগুলো থামানো দূর, এগিয়েও এলো না, বরং দেখলো, হাসলো। পরে শীতলের চোখজোড়া উল্টে আসলে তারা ছেলেটাকে কোনো মতে সরালো। তবে ছেলেটা সরার আগে শীতলের বুকে সজোরে একটা লাথি মারল। লাথিটা লেগেছে হার্ট বরাবর। এই বুঝি প্রাণটা বেরিয়ে গেল। জন্মের পর গায়ের ফুলের টোকা না পড়ার মেয়েটা অসহ্য যন্ত্রণায় গুমড়ে উঠল। তার হাত পাও ধীরে ধীরে শিথিল হয়ে এলো। চোখে নামলো গাঢ় অন্ধকার। কানে বাজলো প্রাণপ্রিয় বাবার আদুরে ডাক, মা, শীতল, কই তুমি মা? শীতল ছোট থেকে অতিরিক্ত চঞ্চল, বাচাল, দুষ্টু বুদ্ধির অধিকারী। তবে সে যতই চঞ্চল হোক, দুষ্টুমি করুক, কেউ তাকে এভাবে মারেনি। সারাফত চৌধুরী কারণে মারার সাহস করেনি। শুধু মাঝে মাঝে মার খেত শুদ্ধর হাতে, তাও তার অপকর্মের কারণে। এজন্য শুদ্ধকে পাষাণ উপাধিও দিয়েছে। তবে আজ বুঝল, শুদ্ধ ভাই মারলেও রয়ে সয়ে সহ্য ক্ষমতা বুঝেই মারত। আর এরা? তবে বলতেই হয় শুদ্ধ ভাই আর এদের মধ্যে অনেক তফাৎ, আকাশ পাতাল তফাৎ। শীতল জ্ঞান হারালো। অচেতন শীতলের মাথাটা ধাক্কা খেল গাড়ির কাচের সাথে। হঠাৎ গাড়ি ব্রেক করায় আবার গিয়ে ধাক্কা খেল সামনের ছিটে। তবুও ছেলেগুলো দেখলো না। বিরক্ত মুখে ফোনে ব্যস্ত হয়ে পড়ল। অন্যের বাড়ির মেয়ে মরুক বাঁচুক, যা ইচ্ছে করুক, তাতে তাদের কি? অগত্যা 3 চৌধুরীর এক কলিজা অনাদরে পড়ে রইল সিটের ওপরে। 3 মায়ের আদুরে রাজকন্যাটার আঘাত পেয়ে কপাল ফুলে কার সিটে পড়ে গেছে। 4 ভাইয়ের সবচেয়ে চঞ্চল বচাল বোনটিও কথা বলার দায়ে শক্ত হাতে আঘাত করা হয়েছে। তার ঠোঁট কেটে রক্ত পড়ছে। গলা চেপে ধরার গলার দাগ বসে গেছে। কেউ জানলো না, কেউ দেখলো না চৌধুরী বাড়ির আদুরে কন্যার আর্তনাদ। কিছুদিনের জন্য দেশে ছেড়েছেন শুদ্ধ। 5 বন্ধু এসেছেন তাদের স্যারের জরুরি ডাকে। দিনরাত এক করে তারা কাজ করছে ল্যাবে। খাওয়ার সময়টুকু ছাড়া সময় কাটছে সেখানেই। আজও এক মনে কাজ করছিল সে। হঠাৎ ফোন ভাইব্রেট করায় কাজে বিঘ্ন ঘটে সবার। স্যার খুব বিরক্ত হলেও কিছু বললেন না, কারণ শুদ্ধ শুনতো না। দলের মধ্যে এই ছেলেটা যেমন মেধাবী তেমনই তেড়া। কিছু কিছু ক্ষেত্রে ছাড় না দিলেও সে কাজে হাত দেয় না। তাছাড়া ছেলেটা পরিবার নিয়ে খুবই বেশি পসেসিভ। তাই কথা না বাড়িয়ে সবাইকে মনোযোগী হতে ইশারা করলেন উনি। আর শুদ্ধ ফোনটা নিয়ে চলে গেল ল্যাবের এক কোণে। ডিসপ্লেতে ভাসছে ব্যাঙাচি নাম। কল রিসিভ করে শীতলের কথা শুনে চিন্তা বেড়ে গেছে তার। সে স্যারকে বলে বেরিয়ে এসেছে ল্যাব থেকে। কথা বলতে বলতে কল কেটে গেলে দৌড়ে এসেছে তার জন্য বরাদ্দকৃত রুমে। ল্যাবের অ্যাপ্রন পরা অবস্থায় বসে পড়েছে ল্যাপটপ নিয়ে। ল্যাপটপে শো করছে তার ফোনের সকল তথ্য। চেষ্টা করছে ফোনের লোকেশন ট্র্যাক করার। যদিও ফোন বন্ধ, তারপরে বেশিরভাগ ওয়্যারলেস চিপগুলি ডিভাইস বন্ধ থাকা সত্ত্বেও কাজ করতে থাকে। কিছু কিছু কম্পোনেন্ট লো পাওয়ার মোডে চলতে থাকে। আইফোন বন্ধ হওয়ায় 24 ঘন্টা পর্যন্ত তথ্য অনুযায়ী এই উপাদানগুলো শক্তি থাকে এবং ট্র্যাকিংয়ে সক্রিয় থাকে। মোট কথা, সিস্টেম ওয়াইড অ্যাক্সেস সহ সেটিং ব্যবহার করে ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে বন্ধ থাকা অবস্থাতেও। তাছাড়া সেও যেন জানতো ফোনটা হারাবে, নয়তো কোনো অঘটন ঘটাবে এই মেয়ে। বরং অঘটন না ঘটালে অবাক হতো। সেই চিন্তা মাথায় রেখে আগে থেকেই সব শক্তপোক্ত ব্যবস্থাও করে রেখেছে। কিছুক্ষণ চেষ্টা চালানোর পর সে সফল হলো। ফোনের লাস্ট লোকেশন শো করছে ঢাকাতে এবং সেটা যাচ্ছে ফেনীর দিকে। শুধু ল্যাপটপে দৃষ্টি রেখে কল করলো শাহাদাত চৌধুরীকে। জানালো ঘটে যাওয়া পুরো ঘটনা। শাহাদাত চৌধুরী ঠান্ডা মাথায় পুরো ঘটনা শুনলেন, ভাবলেন, তারপর জানালেন সেনাবাহিনীর ক্যাম্পে
ঊর্ধ্বস্থ কর্মকর্তাদেরকে। আধা ঘন্টার মধ্যে ফেনীর রাস্তা ব্লক করার ব্যবস্থা করা হলো। পুলিশও নেমে গেল রাস্তায়। সেই রাস্তায় প্রতিটা পয়েন্টে থাকা ট্রাফিক পুলিশদের সিগন্যাল পাঠানো হলো। এইটুকু সময়ের মধ্যে যতটুকু করা সম্ভব করলো। কিন্তু তাতে কিছু হবে না তো? হবে তো? বাঁচতে পারবে তো তাদের বাড়ির প্রাণবন্ত ফুলটাকে? এদিকে সায়নের কাছে এই খবর পৌঁছে গেছে অনেক আগে। তারই লোক দেখেছে শীতলকে একটা কালো গাড়িতে উঠাতে, তৎক্ষণিক জানিয়েছে একথা। সায়ন খেয়ে ঘুমিয়েছিল। হঠাৎ ফোনের গো গো শব্দেও খুব বিরক্ত হয়। দুপায়ের মাঝে জড়িয়ে ধরে থাকা কোলবালিশটাকে জড়িয়ে ধরে গালি দেয় কলদাতাকে। একবার রিং হয়ে থামছে না, যখন তখন উঠে কল রিসিভ করলো সে। রাগে ফুসফুস করতে করতে বলল, ওই মাদার কল করার সময় পাসনি? আমি ঘুমালেই তোর ফোন দেবার মন চায়। আমার ঠাপনা খাইলে শান্তি পাও না তুমি? না আসো শালা, আগে তোমার মনের শখ মিটাই। ভুল হয়েছে ভাই, একখান কথা জানার লিগা ফোন দিছি ভাই, পরে জানা যাইতো না তোর ফাকিং কথা। ঢাকা মেট্রো 52-521, এটা আপনাদের গাড়ির নাম্বার? গাড়ির রং কালো। একথা শুনে শাওনের ঘুম ছুটে গেল। না, মা চাচির বাইরে গেছে, তাদের কিছু হলো না তো? আজম হঠাৎ করে গাড়ির কথা জানতে চাচ্ছে কেন? একথা মস্তিষ্কে টোকা মারতেই বাড়ির সব গাড়িগুলোর নাম্বার এই নাম্বারের গাড়ি তাদের নেই। তাই সে বলল, কাহিনী কি আজম, গাড়ির নাম্বার জিগালি কেন? শীতল আপু কিছুক্ষণ আগে কালো একটা গাড়িতে উঠেছে, সঙ্গে ছিল 5টা ছেলে। তবে তাদের দেখে মনে হলো আমাদের এরিয়ার ছেলে না তারা। গাড়ি ফলো করতে থাক, আসছি আমি। ভুলেও গাড়িটা যেন চোখের আড়াল না হয়। ঠিক আছে ভাই। তারপর থেকে আজম নামের ছেলেসহ কজন গাড়িটাকে ফলো করছে। শীতলের গাড়ির পেছনে রয়েছে তাদের গাড়িটা। কিন্তু দুর্ভাগ্যবশত সেই মুহূর্তে আজমদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়। চোখের পলকে তারা হারিয়ে ফেলে শীতলদের গাড়ি। নিখোঁজ হয় শীতল। তাকে খুঁজতে উঠে পড়ে লেগেছে তার বাপ ও বড় ভাইরা। কথা শুনে ইয়াসির হো হো করে হাসলো। তারপর অর্ধনগ্ন শরীরে বিছানায় হেডবোর্ডে হেলান দিয়ে বসলো। হাত বাড়িয়ে সিগারেট নিয়ে সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে কল করলো কিডন্যাপারদের একজনকে। মেয়েটা কই? গাড়িতে আছে। কিছু করিসনি তো তাকে? না স্যার, আমার খাবার, সে ভুলেও টাচ করবি না ওকে। জি স্যার। ওর ফোন আর ওকে গাড়িতে রেখে পালা দেখি এবার। কেন স্যার, কুমিল্লা যাব না? ওর বাপ ভাইরা আসছে তোদের পেছনে বাটাম দিতে। বাটাম নিতে পারলে গাড়িতেই বসে থাক। বাই দ্য ওয়ে, আমি কিন্তু চিনি না তোদের। বাই। কথা বলে কল কাটতে গিয়েও থেমে গেল ইয়াসির। কিছু একটা ভেবে ঠোঁট কামড়ে হাসলো। ছবিতে দেখা মেয়েটাকে মনে ধরেছে। হাত নিষ্পিস করছে ছুঁয়ে দেখতে। শরীরের গঠন অস্থির, দেখেই মনে হচ্ছিল পুরুষালী। হাত পড়েনি লতানো দেহে। বাবা ভাই যে খুব আদরের বড় করছে সেটা দেখেই বোঝা যায়। তবে নারী যখন হয়েছে, পুরুষ তো ছবেই, আদরের ছাপ পড়বেই তার সর্বাঙ্গে। পুতুলটাকে যখন খুবলে খাবে তখন কি আর এমন স্নিগ্ধরূপ থাকবে? থাকবে না রে, থাকবে না। এতদিন যত মেয়ের গায়ে তার হাত পড়েছে সেই মেয়েই মারা গেছে। কেউ বা মরেছে সঙ্গম চলাকালীন, কেউ বা মাত্রাতিরিক্ত রক্তক্ষরণে। এখানে তার তো দোষ নেই, সব দোষ মেয়েগুলোর। তারা কেন তার রুডলি আদর নিতে পারে না? মেয়ে হয়ে যখন জন্মেছে, পুরুষের আদর কেন নিতে পারবে না? কেন? যারা পারে না তাদের মরে যাওয়াই ভালো। এত নরম সরম মানবীদের জন্য এই পৃথিবী নয়। তাকে চুপ থাকতে দেখে ছেলেটি ভয়ে ভয়ে বলল, ওরা খোঁজ পেল কিভাবে বস? কাদের বাড়ির মেয়ে তুলছিস? খোঁজ নিসনি? না নিলে নিস নে। তবে এটা কেবল ট্রেইলার ছিল, সিনেমা এখনো বাকি। গা ঢাকা দে, যতদিন না আমি বলবো ততদিন বাইরে বেরোস না, নয়তো সায়ন শুধু তোদেরকে এক একটাকে ধরে এমন ঠাপ দেবে বাপ বলাও সময় পাবি না। সায়নকে নিয়ে ভয় আছে, তবে শুদ্ধকে তো ওই রকম মনে হয়নি। সায়নের থেকেও শুদ্ধ ডেঞ্জারাস। সায়ন প্রকাশ্যে খেলে আর শুদ্ধ চাল বুঝে দান ফেলে। মাদারচোদ আর একটা চিজ বটে। কথার কথা এক কথা, আমরা ফেসে যাব না তো বস? আমি কি করে বলবো? ফাঁসবি নাকি কি করবি তোরা জানিস। তবে হ্যাঁ, আমার সাথে চালাকি করতে যাস না। চালাকি তোদের পেছন দিয়ে ভরে দেব। আউচ করারও সময় দেব না। মনে রাখিস, আমি এসবে দারুণ এক্সপার্ট। কথা বলে ইয়াসির কল কেটে দিল। ছেলেগুলো একে অপরের দিকে তাকিয়ে চিন্তিত হয়। তাদের দিয়ে কাজ করিয়ে ফাঁকতালে নিজেই কেটে পড়ছে। আবার শীতল কণ্ঠে থ্রেটও দিচ্ছে, নাম না বলার জন্য। এ লোক ঠান্ডা মাথার খুনি। প্রথমে বুঝতে পারেনি, বোঝার উপায় নেই, কারণ এই লোক ডিলার নয়, তাদের সাথে ডিল করেছে অন্য কেউ।
অন্য কেউ সেই মানুষটাকে চেনে না। মোট কথা টাকার পোকা তারা। যার থেকে টাকা পায় তারা হয়েই কাজ করে। তাছাড়া কিডন্যাপ কেস এই প্রথমবার তাও নয়। পূর্বে বহুজনকে করেছে, হাত পা লুলা করে বাড়ির সামনে ফেলে এসেছে, কাউকে মেরে গুম করে দিয়েছে, কাউকে বা টাকার বিনিময়ে প্রাণ ভিক্ষা দিয়েছে। এসব কাছে বহুবার করেছে বলেই চৌধুরী বাড়ির মেয়ে তুলতে এত কিছু ভাবেনি। এখন মনে হচ্ছে এবার চালে ভুল করে ফেলেছে। তাদের খোঁজ নেওয়া উচিত ছিল। সায়ন পশু কুরবানি করার মতো মানুষ জবাই করে, শুদ্ধও নাকি কম না। এমন ভয়ঙ্কর ভাইদের আদরে বোনকে তুলে আনা উচিত হয়নি। এখন নিজেরাই না মারা পড়ে। নিজেদের অভিজ্ঞতা থেকে বুঝেছে বড়লোকগুলো গিরগিটে হয়, সময়ে সময়ে রং বদলায়, ইয়াসিরের মতো নিমক হারাম টাইপের হয়। কাজ করিয়ে পরে তাদেরকেই চিনতে পারে না। অগ্রিম টাকা নিয়েছিল বিদায়, নয়তো টাকা ছুড়তো শালা ইয়াসিরের মুখে। এখন কিছুটি করারও নেই। বাঁচাতে চাইলে চোখ বুজে জান নিয়ে পালাতে হবে। বিড়বিড় করে এসব বলতে বলতে তারা গাড়ি থেকে বের হলো। ফেনীতে ঢুকতে পারেনি এখনো। এটা কোন জায়গা ধারণা করতে পারল না। আশেপাশে রাস্তা আছে বোধহয়। গাড়ি চলাচলের শব্দ আসছে। পাঁচজন গাড়ি থেকে নেমে তাকালো অবচেতন শীতলের দিকে। থাপ্পড়ের আঘাতে মেয়েটার ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে, কপালে কালছিটে, ফর্সা দুই গালে থাপ্পড়ের দাগ। দলের ছেলেগুলো একজন শীতলকে পরখ করে দাঁত বের করে হেসে বলল, মাম্মা, মাইয়া কিন্তু বহুত সুন্দরী। এমন জিনিস ফেলাইয়া যাইতে মন চাইতেছে না। খাইতে না পারি, একটু চটকাতে তো পারি, তাই না ক? বাইঞ্চোদ তুই চটকা, আমরা জায়গা। হের বাপ ভাইয়ের আইতাছে। হের ভাই তো চিনো না শালা, সেই জল্লাদ, চোখের পলকে কল্লা কাটে। তোর কল্লাও কাইট্টা তোর মায়েরে তবারক হিসেবে পাঠাইয়া দেবেনে। সব জাইন্না হের বইনরে উঠাইছিলি কেন তাইলে? তোর কথায় আয়সা এখন দেখি সত্যি সত্যি মরতে হইব বাল। আমিও জানতাম না, পরে জানছি। তয় হের বড় ভাইরা রেকর্ড ভালো না, বহুত ডেঞ্জারাস আছে। হাতে পড়লে জান শেষ। মাম্মা হাঁটন ধর, বাচ্চা থাকলে মেলা মাইয়া পাবি। এ কথা বলে থামতেই খেয়াল করলো আরেকজন শীতলের আইফোন ধরে নেড়েচেড়ে দেখছে, চোখ লোভাতু দৃষ্টি। একদম নিউ ফোন। মাইয়ার বাপে বোধহয় মেলা বড়লোক, না হলে এইটুকু মাইয়াকে কেন আইফোন দেয়? তারও মেলাদিনের শখ একটা আইফোন কেনার। আইফোনে যা ছবি আসে না, পুরাই অস্থির। ওর মনের অবস্থা বুঝে পাশের জন ফোনটা ছো মেরে কেড়ে নিল। তারপর গাড়ি থেকে স্যানিটাইজার নিয়ে রুমালে মাখলো। এরপর রুমাল দিয়ে ফোনটা ভালো করে মুছে অন করে ছুঁড়ে মারলো শীতলের দিকে। তখনই ফোনটার আলো জ্বলে উঠল। একের পর এক ফোন কল আসতে থাকলো। কখনো বাবা, মা, সায়ন ভাই, বড় আব্বু। সব থেকে বেশি কল এলো বিশুদ্ধ পুরুষ নামে সেভ করা নাম্বারটি থেকে। কলের বহর দেখে তারাও বুঝে নিল এই নাম্বারটা ট্র্যাক হতে পারে। এই কথা স্মরণে আসতেই তারা একে অন্যের দিকে তাকিয়ে প্রাণপণে ছুটতে শুরু করলো। পাঁচজন ছেলে ছুটতে ছুটতে আধারের মিলিয়ে গেল, আর অবচেতন শীতল সেভাবেই পড়ে রইল। একটা কালো বিড়াল এসে ঘুর ঘুর করে গেল। দেখে গেল কারো বুকের ধন জ্ঞান হারিয়ে অন্ধকারে পড়ে আছে। ওদিকে মেয়ের চিন্তায় সিমেন চৌধুরী প্রেশার বেড়ে গেছে। কোনোভাবে প্রেশার কমছে না। অসহায় সুরে কেঁদেই যাচ্ছে, আর দোষারোপ করছেন নিজেকে। কেন মেয়েটাকে সঙ্গে নিলেন না? কেন কোচিংয়ে যেতে বারণ করলেন না? কোথায় গেল মেয়েটা? কে নিয়ে গেল ওনার জান পাখিকে? তারা কি কিছু খেতে দিয়েছে? কিছু নাকি কষ্ট দিচ্ছে? এভাবে একের পর এক বিলাপ করেই যাচ্ছেন। ওনাকে কোনো মতো থামাতে না পেরে শখ পরপর দুটো ইঞ্জেকশন পুশ করে দিল। সিমেন চৌধুরীও ধীরে ধীরে থেমে গেলেন। কিছুক্ষণের পর প্রেশার কন্ট্রোলের এলে ওনার চোখেরও ঘুম নেমে এলো। বাড়ির সকলে তখনও চিন্তায় অস্থির। বাচাল মেয়েটা ঘণ্টাখানেক হলো বাসায় নেই। রাতেই বাড়িটা যেন থমকে গেছে। প্রায় 2.5 ঘন্টা পর একটি গাড়ি এসে থামলো শীতলের গাড়ির পেছনে। লোকেশন এখানেই শো করছে। হঠাৎ শীতলের ফোনটা এখানেই আছে। সায়ন কুমার পিস্তল বুঝে গাড়ি থেকে নামলো। একটাকেও যদি ধরতে পারে জান খুবলে খাবে। কত বড় কলিজা, ওজন করে দেখবে। গজগজ করতে করতে সে খেয়াল করলো পুরো জায়গাটা ঘুটঘুটে অন্ধকার, লোকশূন্য এরিয়া। শীতল ছোট থেকে অন্ধকারে থাকতে পারে না। অন্ধকারে ফোবিয়া আছে তার। সে ফোনের ফ্ল্যাশ অন করে গেল গাড়িটির কাছে। আশেপাশে কেউ নেই। ঝোপের ঝাড়ে ঝিঝি ডাকছে। গাড়ির দরজাও খোলা। হাতে পিস্তল নিয়ে খোলা দরজা দিয়ে ভেতরে তাকিয়ে বুকটা ছলাৎ করে উঠল তার। আদরের বোনের এই অবস্থা দেখে হতবাক হয়ে গেল সে। ছুটে গিয়ে বুকে আগলে নিল শীতলকে। গাল চাপড়ে আদুরে সুরে ডাকতে লাগলো, শীতল বোন আমার, এই জান বাচ্চা, তাকা আমার দিকে। বোন শুনতে পাচ্ছিস? চোখ খোল না, ভাই এসে গেছে, ভয় নাই।
শীতলের কোনো সাড়া নেই। সায়ন এবার চেঁচিয়ে আজমকে বলল গাড়ি থেকে তাড়াতাড়ি পানি আনতে। আজম পানি নিয়ে এসে পানির ঝাপটা দিল। এবারেও ব্যর্থ। ফোনের আলোতে আঘাতের চিহ্ন নজর এড়ালো না তার। তখন আজম আমতা আমতা করে বলল, ভাই আপুরে হাসপাতালে নিয়ে যাওন লাগবো। খানকিপলাগর বিশ্বাস নাই হেরা আপুরে কিছু খাওয়াতেও পারে। দেরি করন যাইব না, চলেন উঠেন জায়গা। হুম তাই চল। একথা বলে উঠতে গেলে শীতলের পাশে থেকে ফোনের আলো জ্বলে উঠল। ফোনের ডিসপ্লেতে ভাসছে একটি নাম, বিশুদ্ধ পুরুষ। শান ভালো করেই জানে কে সে। কলের বহর দেখে বুঝতে বাকি রইল না অপর পাশের মানুষটিও অস্থির, বিচলিত, চিন্তিত। তাকেও শান্ত করা জরুরি। তাই সে শীতলকে আগলে রেখে ফোনটা রিসিভ করলো। তখন শুদ্ধ বিচলিত কণ্ঠস্বর শোনা গেল, হ্যালো শীতল, আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যালো শুদ্ধ, আমি ভাইয়া বলছি। ওকে পেয়ে গেছি, বাসার দিকে যাচ্ছি, গিয়ে কথা বলছি। ও ঠিক আছে ভাইয়া। হুম, সত্যি ঠিক আছে? ও ও ঠিক আছে ভাইয়া। হুম, সত্যি ঠিক আছে। ওকে ফোনটা দাও, ও সেন্সলেস। এ কথা শুনে শুদ্ধ চুপ হয়ে গেল। এরপর থমথমে গলায় বলল, সেন্সেলে পোর্ট্রেট আর্টিস্ট যারা মানুষের মুখায়ব আঁকে, ডেকে স্কেচ করাবে। 5-10 যতজনই হোক, তোমার বোনকে বলবে তাদের মুখায়ব মনে করে আর্টিস্টকে জানাতে। আমার স্কেচ চাই, মানে চাই। ওর শরীরে আঘাতের চিহ্ন থাকলে বাড়ির দিকে যাওয়ার দরকার নেই। আপাতত ফুপির বাসায় যাও, ফুপিকে আমি জানিয়ে রেখেছি। রিল্যাক্স ভাই, দেখে মনে হচ্ছে ওই রকম কিছু ঘটেনি। ভয়ে সেন্সলেস বোধ হয়। আপাতত হাসপাতালের দিকে রাখছি। এ কথা বলে সায়ন কল কেটে ফোনটা পকেটে রাখলো। শীতলকে কোলে নিয়ে বের হলো গাড়ি থেকে। তার গাড়িতে বসে আজমকে বলল গাড়ি জোরে টান দিতে। আজম সায়নের কথা মতো তাই করলো। সায়ন তখনও শীতলের জ্ঞান ফেরাতে মুখে পানি দিচ্ছে, কখনো ডাকছে না, কিছুতেই কিছু হচ্ছে না। তখন মনে হলো বাড়িতেও খবরটা জানানো দরকার। খুব টেনশনে আছে সবাই। তাই সে স্বর্ণকে অল্প কথায় মেসেজ করে জানিয়ে দিল। তারপর ছুটল আশেপাশের কোনো হাসপাতালে। শীতলের আগে জ্ঞান ফেরানো দরকার। এদিকে সায়ন কথায় শুদ্ধর বুক থেকে যেন পাথর নেমে গেল। ধপ করে বসলো বিছানায়। গা ঘেমে একাকার অবস্থা। পরনের অ্যাপ্রন খুলে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ সেভাবেই শুয়ে থেকে বুকের বাপাশে হাত বুলিয়ে বুক ভরে শ্বাস নিল। এতক্ষণ দমটা বুঝি গলায় আটকে ছিল। তবে ঘটনাখানা স্বাভাবিকভাবে নিতে পারল না। কেন জানি তার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে কাজটা করলো। সংকেত নতুবা সতর্কবার্তা। কিডন্যাপ করে নির্জন রাস্তায় নিয়ে গিয়ে ফোন অন করে রাখা, ব্যাপারটা আরো বেশি অস্বাভাবিক লাগছে। এটাও তো দেখতে হবে কার কলিজায় বার চড়েছে যে চৌধুরী বাড়ির মেয়ের দিকে হাত বাড়ায়। কে? এই ব্যাপারটা ছোট করে দেখলে হবে না তো। নিশ্চয়ই এর পেছনে কেউ আছে। তবে সে কে? কি বা তার উদ্দেশ্য? মেয়েকে পাওয়া গেছে শুনে শাহাদাত চৌধুরী এই খবর জানিয়ে দিলেন। সেসব পুলিশের ওপর মহলে আদেশের রাস্তায় নেমেছিল। তারা ফিরে গেল। ট্রাফিক পুলিশদের কাছে বার্তা পৌঁছে গেল। ঘণ্টা খানিকের মধ্যে তেমন তৎপর হয়ে পড়েছিল, তেমনি সবাই থেমে গেল। সবকিছু পাওয়ার হাতে পাওয়ার থাকলে সব সম্ভব। সব। যেখানে থানায় গেলে 24 ঘন্টার আগে মিসিং কেস নেয় না, সেখানে 1 ঘন্টার মধ্যে ঢাকা থেকে ফেনী রাস্তা ব্লক করে ফেলেছে পুলিশ। ট্রাফিক। সায়নের অবস্থা জেনে উনিও ছুটলেন আদরের মেয়ের কাছে। সায়ন ততক্ষণে শীতলকে একটা হাসপাতালে নিয়ে এসেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রেপ কেস ভেবে ডাক্তাররা প্রথমে হাত দিতে চাচ্ছিলেন না। পরে ডাক্তারকে বোঝানো হয়েছে পারিবারিক ক্ষোভ মেটাতে কিডন্যাপ করা হয়েছে, রেপ কেস না। রাগের মাথায় আঘাত করা হয়েছে। ডাক্তার আরও কিছু বলতেন, কিন্তু শাহাদাত চৌধুরী পরিচয় পেয়ে দমে গেলেন। দ্রুত সেবা প্রদানে আধা ঘন্টা পর শীতলের জ্ঞান ফিরল। নিজেকে পেল হাসপাতালের বিছানায়। উঠতে গেলে টান খেলো হাতে স্যালাইন চলছে। সে চোখ ঘুরিয়ে দেখল পুরো কেবিন। কে আনলো এখানে? আর ছেলেগুলো কই? ফোনটা কই? ফোন হারালে শুদ্ধ আধমরা করে দেবে। অনেক কেঁদে কেটে ফোনটা হাতিয়েছিল সে। আশপাশ তাকিয়ে ফোনটা পেয়ে নাক টেনে কাঁদতে লাগলো। শরীরের আঘাতের চেয়ে তার ফোন হারানোর যন্ত্রণা সবচেয়ে বেশি। আঘাতের ব্যথা মেডিসিন নিলেই সেরে যাবে, কিন্তু ফোন হারালে শুদ্ধর খোঁচা মার্কা আজীবন শুনতে হবে। ছোটবেলায় অবুঝ শিশু ছিল, তখন কোলে হিসু করে দিত। এই নিয়ে এখনো কথা শুনতে হয়। এখন বড়বেলা, এবার আর রক্ষে থাকবে না। সায়ন কি ভেবে কেবিনে উকি মেরে দেখে শীতল কাঁদছে। বোন কাছে দেখে হন্তদন্ত হয়ে কেবিনে ঢুকলো সে। ব্যথা বেড়েছে নাকি কাউকে না দেখে ভয়ে কাঁদছে। আগে মেয়েটাকে স্বাভাবিক করতে হবে, কথা বলে ভয় কাটাতে হবে। তাই সে গাল ভরে হেসে বলল, কি রে ছুটকি, কাঁদছিস কেন? ক্ষুধা পেয়েছে? আমার ফোন কোথায় সায়ন ভাই?
আমার কাছে। কই দেখি, উফ বাঁচলাম, না হলে শুদ্ধ ভাই আমাকে মেরে আধমরা করে দিত। কি আশ্চর্য, তুই এতক্ষণ ফোনের জন্য কাঁদছিলি? একথা শুনে সায়নের হাসি পেলেও নিজেকে সামলে নিল। তার পকেট থেকে ফোন বের করে শীতলের হাতে দিল। ফোন পেয়ে শীতল ফোন দিল শুদ্ধকে। শুদ্ধ যেন এই কলের আশাতেই এতক্ষণ। চট করে কল রিসিভ করে দেখতে পেল শীতলের মুখ। তীক্ষ্ণ নজরে দেখে গেল ঠোঁটের পাশ, কপালের কালশিটে। তখনই কানে এলো শীতলের চঞ্চল কণ্ঠস্বর, শুদ্ধ ভাই, ফোন হারায়নি। তার কণ্ঠে অবাধ খুশি, ফোন না হারানোর যেন বিশ্বজয় করে ফেলেছে। শুদ্ধ চুপ করে দেখলো সেই খুশি আগে ছিল আধা পাগল, আঘাত পেয়ে ফুল পাগল হলো নাকি কে জানে। নয়তো এই অবস্থায় ফোনের চিন্তা কে করে। তখন শীতলই বেশ গর্ব করে বলল, শীতলের থেকে ফোন কাড়া এত সহজ না, বুঝলেন? বুঝলাম, তবে হারালে তোকে কি যে করতাম। কি করতেন? তোকে কুচি কুচি করে কেটে ধুয়ে মশলা মাখিয়ে বিরিয়ানি রান্না করতাম। নাম দিতাম ব্যাঙাচি বিরিয়ানি। তারপর বিলিয়ে দিতাম। ছোট ছোট বাচ্চারা খেয়ে তৃপ্তি ঢেকুর তুলে আমার জন্য দোয়া করত। অন্যায়, ঘোর অন্যায়। আমার একটা নাম আছে শুদ্ধ ভাই। আপনি সেই নামকে এভাবে অপমান করতে পারেন না। দুটো খাসি কেটে দাদু আকিকার দিয়ে নাম রেখেছে আমার, আর আপনি কি না সেই নাম গুম করে আমাকে ব্যাঙাচি নামে নামকরণ করলেন। তোর নামটা কি যেন? এ কি কাণ্ড! কপালে আঘাত পেলাম আমি, আর স্মৃতি হারালেন আপনি। থাপ্পড় না খেলে না জিজ্ঞাসা করছি, বল। সুবহানা চৌধুরী। শীতল। শীতল মানে ঠান্ডা, উষ্ণতাহীন। তোর মাঝে কি ঠান্ডা স্থির কিছু বলে আছে? নেই। তো দাদা পাগল বলেই ভুল মানুষকে ভুল নাম দিয়েছে। যদিও তো দাদা আমারও দাদা, নাতি হিসেবে দাদার ভুল শুধরানোর দায়িত্ব তো আমারই। তাই আজ সঠিক মানুষকে সঠিক নামে নামকরণ করলাম। তাই বলে ব্যাঙাচি? একদম খাপে খাপ। শীতল মুখ ফুলিয়ে তাকিয়ে রইল শুদ্ধের দিকে। ভিডিও কলে কথা বলছে তারা। ডিসপ্লেতে ভাসছে দুজনের মুখ। নিজের ছবির দিকে নজর গেল। শীতলের কান্না পেল। ইস, মুখের কি অবস্থা তার! সে নিজের মুখে হাত বুলিয়ে কান্নারত স্বরে বলল, আগে ভাবতাম আপনি পাষাণ, তাই পাষাণের মতো আমাকে মারেন। আজ বুঝলাম আপনার থেকেও বাইরের ওই ছেলেগুলো আরও পাষাণ, নিষ্ঠুর। নয়তো এত জোরে কেউ থাপ্পড় মারে? কে মেরেছে? ভ্রুকাটা ওই ছেলেটা। কপালে ব্যথা পেলে কিভাবে? কি জানি, মনে নেই। তবে ওই ছেলেগুলো কিছু করেছে। মারলো কেন তারা? কথা বলেছি তাই। হিজাব কি ওরাই খুলেছে? এবার সে গড়গড় করে বলতে লাগলো ঘটে যাওয়া ঘটনা। শুদ্ধ চুপ করে শুনল। ঠিক এই কথা শোনার জন্যই এতক্ষণ আবোল তাবোল বকছিল। কারণ সে জানে শীতলের পেট পাতলা। একবার কথা শুরু করলে পেটের যা আছে সব উগলাবে। অদূরে বসা সায়ন ঠোঁট কামড়ে হাসছে ভাইয়ের বুদ্ধিমত্তা দেখে। এই কাজ যদি সে করতো তাহলে শীতল রয়ে সয়ে মনে করে বলতো, অথচ শুদ্ধকে এমনভাবে বলছে যেন মজার গল্প শোনাচ্ছে। শুধু তীক্ষ্ণ বুদ্ধিতে ক্যাচ করে নিল ওই ছেলেগুলো 5 জন ছিল। তাদের ফেস কেমন ছিল, কে কানে কম শোনে, কার গায়ের ড্রেস কেমন ছিল, কে তাকে মেরেছে, কে গালি দিয়েছে, কে হিজাব খোলার দুঃসাহস দেখিয়েছে, সব বলল। আরও বলল গাড়িতে মধ্য একজনের সাথে বারবার কলে কথা বলছিল। কথা বলার সময় কলদাতাকে ভাই ভাই করে সম্বোধন করছিল, অর্থাৎ মেইন কালপিট একটা ছেলে। সব শুনে 5 জন ছেলে হুবহু মুখায়বের বর্ণনা শুনে শুদ্ধ অন্য হাতে থাকা ফোনটা রেকর্ডার অফ করলো। কথা বলা অবস্থায় পাঠিয়ে দিল অর্কের নাম্বারে। সঙ্গে ছোট্ট একটা বার্তা, আর্জেন্ট। অর্ক মেসেজ দেখে সেন্ড করলো তার বড় ভাইয়ের কাছে। উনি আবার এসবের কাজ করে। সেও ভাইকে জানিয়ে দিল আর্জেন্ট কেস। কারো উপরে ভরসা না করে শুধু এক জায়গা বসেই কাজ চালিয়ে গেল। শীতলকে বারবার এই ঘটনার কথা মনে করতে যেন না হয়, তাই এ কাজ করছে সে। এরপর কিছুক্ষণ কথা বলে কল কাটল শুদ্ধ। শীতল এবার বক বক করতে লাগলো সায়নের সাথে। পুরনো গল্প মনে করে খুব হাসলো। শাহাদাত চৌধুরীও তাল মেলালো তাদের সাথে। তারপর শীতলের স্যালাইন শেষ হলে সায়ন আর শাহাদাত চৌধুরী তাকে নিয়ে রওনা হলো বাসার দিকে। চৌধুরী নিবাসে পৌঁছাতে বেজে গেল ভোর 4টা। ড্রয়িং রুমে সবাই তাদের অপেক্ষায়। টেনশনে ঘুম নেই কারো। সায়ন ঘুমন্ত শীতলকে কোলে নিয়ে বাড়িতে প্রবেশ করলো। ইশারায় বলল শব্দ না করতে। সবাই তাই করলো। ফুলের মতো স্নিগ্ধ মুখে আঘাতের দাগ দেখে সবার বুক ভার হলো। কাঁদলেনও নিঃশব্দে। সায়ন বোনকে রুমে শুইয়ে নিচে আসতেই সারাফাত চৌধুরী রোশানলে পড়ল। উনি সায়নকে সরাসরি বললেন, এই ঘটনা এবারই প্রথম। আমার মনে হয় না এত বছরে এমন শত্রু তৈরি করেছি যারা আমার বাড়ির মেয়েদের দিকে হাত বাড়াবে। কত বড় স্পৃহা! আমি আবারও বলছি, নিজেকে শুধরে নাও। তোমার না হয় মরার ভয় নেই, কিন্তু তোমার কাজের ফল আমার
অন্য সন্তানদের প্রাণ নাশের কারণ না হয়। তোমার কর্মের যেন তোমার বোনরা কোনো অসম্মানিত না হয়। আজ মেয়েটা বেঁচে গেছে, বারবার বাঁচবে এমনটা নয়। আজ না হয় শীতলের ওপর হামলা করেছে, কাল স্বর্ণকে টার্গেট করবে না, এটার গ্যারান্টি কে দিবে? সায়ন মেঝেতে দৃষ্টি রেখে বাবার কথা শুনল। বাবার কথার ধরনে স্পষ্ট উনি ধরে নিয়েছে সায়নের জন্য এই ঘটনা ঘটল। বোন কিডন্যাপ হওয়ার পেছনে সেই দায়ী, যদিও জোর দিয়ে কিছু বলতেও পারবেন না, কারণ রাজনীতিতে এসব কমন হতেও পারে। রাজনীতিতে জড়ানোর পর বাবা ভালো কথা বলেন না, এখন যেমন রুডভাবে কথাগুলো বললেন সেভাবেই বলে। এতদিনে শুনতে শুনতে গা সওয়া হয়ে গেছে, তাই জবাব না দিয়ে সিতারাকে বলল খেতে দিতে। রান্নাবান্না করাই আছে, কেউ কিছু মুখে তোলেনি, তাই উনি সবাইকে খেতে ডাকলেন। শাহাদাত চৌধুরী ফ্রেশ হয়ে গেছে, কাল দুপুরে পরপরই চলে যাবেন। সিমিন তো এখনো ঘুমে। শারাফত চৌধুরীর শখ এখন আর খাবে না, চলে গেলেন যার যার রুমে। শায়ন কোনো মতো হাত ধুয়ে খেয়ে চলল নিজের রুমে। যাওয়ার আগে একবার তাকালো স্বর্ণের দিকে। এই তাকানোর মানে স্বর্ণ বোঝে, অর্থ জলদি রুমে আয়। স্বর্ণ বিরক্তিতে মুখ কুঁচকালো। তার মুখ দেখে সায়ন বুঝল স্বর্ণ আসবে না, তাই মাঝিতে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল, পেইন কিলার থাকলে রুমে দিয়ে যা, মাথা ব্যথায় মরে যাচ্ছি, দেরি করলে থাপড়ে গাল লাল করে দেব। ছেলের কথা শুনে সিতারা চৌধুরী খ্যাক করে উঠলেন, বললেন, এটা কেমন ব্যবহার সায়ন? ছোট বোনের সাথে কেউ এভাবে কথা বলে? তো কিভাবে বলে? সুন্দর করে বল, না বললে পাবি না পেইন কিলার। সায়ন দীর্ঘশ্বাস ছাড়ল। 2 আঙুল কপালের ডানে ডোলে স্বর্ণের দিকে তাকিয়ে হাত জোর করে বলল, মার্জনা করুন চৌধুরী কন্যা, অনুগ্রহপূর্বক একটা প্রতিষেধক দিয়ে আমাকে ধন্য করুন প্লিজ। ছেলের কাণ্ডে সিতারা এবার হেসে ফেললেন। মাকে হাসতে দেখে সায়ন স্বর্ণকে শীতল চাহনি ছুঁড়ে হনহন করে চলে গেল। তাকে যেতে দেখে স্বর্ণ বিড়বিড় করে বলল, মন ভরে বাপের চোদন খেলো। বাপকে কিছু বলতেও পারল না, অথচ এখন সব রাগ উগরাবে আমার ঠোঁটের ওপর। বেয়াদব নষ্ট পুরুষটাকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। স্বর্ণ, এই বেয়াদব আর কত গিলবি? শহীদ না হওয়া অবধি আমাকে নামতে হলে আজ সত্যি আমার হাতে খুন হবি। দোতলা নিজের রুমে শুয়ে পা নাচাতে নাচাতে কথাটি বলল সায়ন। এমন ভাব যেন অসহ্য যন্ত্রণায় ছটফট করছে সে। স্বর্ণ কেবল মুখে 1 লোকমা ভাত দিয়েছে। বেচারি গেলা দূর, মুখ নাড়িয়ে চিবাতেও পারেনি। তার আগেই অধৈর্য হয়ে ডাকতে শুরু করেছে সায়ন, সমানে চেঁচাচ্ছে। স্বর্ণ চুপচাপ শুনল, তবে উঠে যাওয়ার প্রয়োজন বোধ করল না। কেউ না জানুক, সে তো জানে কেন চেঁচাচ্ছে। মাথা ব্যথা নাকি ছাই? পাজি ছেলের ধান্দা অন্য কিছু, খুব ভালো করে জানে সে। যাবে না, সে সত্যি যাবে না। শখ আপুর কাছে ধরা খেয়েও শখ মিটেনি ফাজিল ছেলের, থাকবে কি করে? লজ্জা বলে কিছু থাকলে তো। নিজের রুমে শুয়ে শখও শুনছে সায়নের গলার স্বর, হাসছে মিটিমিটি। ভাইয়ের মাথাটা বুঝি সত্যিই গেছে, প্রেমে পড়লে বুঝি এমনই হয়। এদিকে ছেলের কাণ্ডে সিতারা নিজের কাছে থাকা পেইন কিলার নিয়ে ছুটলেন দোতলায়। ছেলের বুঝি সত্যি মাথা ব্যথা করছে, নয়তো এভাবে ডাকাডাকি করতো না নিশ্চয়ই। বড় মাকে যেতে দেখে স্বর্ণ ঠোঁট টিপে হাসল। তার জায়গায় বড় মাকে দেখে সায়নের মুখটা কেমন হবে ভেবে হাসি চওড়া হলো। সিরাতের সামনে হাসি আটকাতে গ্লাস উঁচিয়ে একটু পানি খেলো, নয়তো এভাবে হাসতে দেখলে প্রশ্নের তোপে পড়তে পারে। ওদিকে সায়ন শুয়ে অস্থির করছে, ওপাশ সেপাশ করে চোখ মুখ বুজে। আবার ডাকার আগে মাকে দেখে বোকা বোকা হাসলো, ঠোঁটে হাসি এঁটে উঠে বসলো। সিতারার সঙ্গে আনা মেডিসিন ছেলের ডান হাতে ধরিয়ে গ্লাস এগিয়ে দিলেন। সায়ন মুখ কাঁচুমাচু করে হাতে মেডিসিন নিয়ে চুপ করে বসে রইল। তার তো কোথাও ব্যথা ট্যাথা কিছু নেই। আসলে স্বর্ণকে একটু কাছে পেতে এতক্ষণ তাড়া দিচ্ছিল, নয়তো পাজিমে আসতো না। কিন্তু এখন কি হবে, কি বলে বাঁচবে? মনে মনে এ কথা ভেবে সায়ন কথা খুঁজতে লাগলো, কিন্তু এ মুহূর্তে কথা খুঁজে পেল না। পৃথিবীতে কথা আকাল পড়ে গেল নাকি কে জানে। ছেলেকে বসে থাকতে দেখে সিতারা তার মাথায় স্নেহের হাত বুলাতে বুলাতে বললেন, কি হলো বাবা, খা। হ্যাঁ, এই তো খাচ্ছি। খুব বেশি মাথা ব্যথা? কড়া করে 1 কাপ চা করে দেই? না, চা খেলে এখন আর ঘুম আসবে না। আমি বরং ঘুমানোর ট্রাই করি। ওষুধটা খেয়ে নে বাপ, তারপর ঘুমা। আমি চুল টেনে দিচ্ছি, এমনিতেই ঘুম চলে আসবে। এ কথা বলে সিতারা সায়নকে তাড়া দিয়ে ওষুধ খাওয়ালো। সায়নও খেতে বাধ্য হলো। তারপর উনি ছেলের শিয়রে বসে কখনো ছেলের মাথায় চুল টেনে দিতে লাগলেন,
কখনো কপাল টিপতে লাগলেন। মনে মনে সায়ন স্বর্ণের গোষ্ঠী উদ্ধারে চোখ বুজে নিল। একটু পর ছেলেকে গভীর নিঃশ্বাস ফেলতে দেখে সীতারা লাইট অফ করে চলে গেলেন। উনি যেতেই সায়ন উপর হয়ে শুয়ে বিড়বিড় করে বলল, খেতে চাইলাম সুন্দরী বউ, অথচ খেতে হলো পেইন কিলার, কপাল। এ কথা বলে স্বর্ণকে গালি দিতে দিতে সে সত্যি সত্যি ঘুমের দেশে পাড়ি জমালো। ঘড়ির কাঁটা চলছে টিকটিক করে। রাতের শেষ প্রহর। নিবাসের সকল সদস্য গভীর ঘুমে মগ্ন। তখন কেউ দোতলার রুমের দরজা খুলল। পা টিপে টিপে বের হলো সন্তর্পণে। গুটি গুটি পায়ে এগিয়ে দরজায় হাত ছোঁয়ালো। পাসওয়ার্ড টিপে প্রবেশ করলো রুমে। এদিক ওদিক উকিঝুঁকি মেরে নিঃশব্দে দরজা আটকে দিল। লাইট জ্বালালো, বিছানায় বসলো। এরপর চোখ বুলালো চারপাশে। সামনে থাকা বিশাল বড় ড্রেসিং টেবিলের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে মলিন হাসলো। হাত বাড়ালো আঘাতপ্রাপ্ত ঠোঁটের কোণে। তখন হাতের ফোনটা ভাইব্রেট হতে দেখে হাসলো। জানতো কলটা এখনই আসবে। সে কল রিসিভ করে গা এলিয়ে দিল নরম বিছানায়। নাকে এসে ঠেকলো খুব পরিচিত ঘ্রাণ। তখন ফোনের ওপাশে নীরবতা। কিছুক্ষণ পরে কানে এসে বিঁধল গমগমে সেই কণ্ঠস্বর, এত রাতে আমার রুমে? কি ঘুমাসনি কেন? ঘুম ভেঙে গেল, আর আসছে না, এজন্য আমার রুমে আসতে হবে? এলে কি ক্ষয়ে যাবে? তা যাবে না, তবে আসার কারণ? আসার কারণ থাকতে হবে। কেন? রুমে কি হিরে জহরত লুকিয়ে রেখেছেন যে ভয় পাচ্ছেন? এর চেয়েও দামি কিছু চুরি করি তাহলে? চুরি করতে গেলে কৌশল জানা আবশ্যিক। শুনি কি সেই কৌশল? রুমের মালিকের থেকে চুরির কৌশল জানতে চাচ্ছিস? ঘটে বুদ্ধি ছিটে ফোঁটা না থাকলে যা হয় আর কি। আমি অসুস্থ, বকবেন না খবরদার। এখনো ব্যথা আছে? আছে। শুদ্ধ ভাই, আমাকে এই ফোনটা দেওয়ার কারণ কি? বলেছি তো, বিয়ের কাজ কত দূর এগোলো জানার জন্য। কাজ শুরু করিনি এখনো। কাল থেকে শুরু কর। বিয়ে করব, বিয়ে করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ বিয়ে পাগল হয়ে গেলেন কেন? কাহিনী কি? বয়স তো কম হলো না, তাই বলে হঠাৎ করে কেন? ওসব তুই বুঝবি না, আরো বড় হ। বুঝবো না, অথচ আমার ঘাড়ে গুরু দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। দেওয়ার কারণ সময় মতো বুঝে যাবি। একথা বলে শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে হাসলো। শীতল চোখের সামনে যেভাবে বুকের মধ্যে ফোন লুকিয়েছিল, ভাবলেও হাসি পায়, অস্বস্তি লাগে। মূলত এই কারণে ফোনটা নিজের কাছে রাখার সাহস করেনি। ফোনটা দেখলে সেদিনের ঘটনা মনে পড়ে যেত, যেটা তার জন্য শুভকর কিছু হতো না। কেনই হতো না? এই কেন এর জবাব নেই। জবাব খোঁজার প্রয়োজন মনে করেনি কখনো। সে চোখ খুলে তাকালো ল্যাপটপের দিকে। তার বিছানায় শুয়ে আছে শীতল। কানে ফোন, বুকের ওপর একটা বালিশ, চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে বিছানা জুড়ে। পরনের কালো কালার লেডিস টপস, সঙ্গে ঢিলাঢালা প্লাজো। পুরো লুকে নাদান বাচ্চা টাইপের, অথচ দুষ্টুমিতে পিএইচডি করা। কথা কাজে দুরন্তপনা। শীতল কিছুক্ষণ আগেই রুমে পাসওয়ার্ড চাপতেই তার কাছে নোটিফিকেট চলে এসেছে। এত রাতে রুমে কে ঢুকতে চাচ্ছে? কি কাজ? নাকি অন্য কেউ বাসায় ঢুকেছে? মূলত এসব ভেবে ল্যাপটপে চেক করে দেখে দরজার সামনে জুবুথুবু শীতল দাঁড়িয়ে আছে। হেলে দুলে বারবার পাসওয়ার্ড ইন করছে। তাকে দেখে কনফার্ম বাটন প্রেস করতেই দরজা খুলে গেল। ডিসক্লাইন করলে একাধিকবার পাসওয়ার্ড চাপায় বৈদ্যুতিক শক খেত। বৈদ্যুতিক শকে ঝাঁকি খেয়ে সে ওখানেই মরে পড়ে থাকতো। অথচ বোকা শীতল টের পায়নি রুমের মালিক না চাইলেও রুমে ঢুকতেও পারতো না। বর্তমানে দুজনেই চুপ। চলছে নীরবতা। অদ্ভুত কারণে নিশ্চুপ থাকতে ভালো লাগছে। ফোন কানে ধরে একে অপরকে নিঃশ্বাসের শব্দ শুনছে। কাকতালীয়ভাবে দুজনেরই মন খারাপ। মনে অনেক কথা জমা, অথচ বলতে ইচ্ছে করছে না। শীতল আবার বেশিক্ষণ চুপ থাকতে পারে না। চুপ থাকলে পেটের মধ্যে গজগজ করে। এই স্বভাবের কারণে সেই আগের নীরবতা ভাঙল। ধীর কণ্ঠে বলল, শুদ্ধ ভাই, একটা কথা বলি না? কেন? বলি না প্লিজ। বারণ যখন শুনবিই না, তখন পাগল ছাগলের মতো জিজ্ঞাসা করিস কেন? আপনার কি মন খারাপ? একথা কেন মনে হলো? কেন? আপনার বুকচাপা নিঃশ্বাস আমার কানে কানে গুনগুন করে বলে গেল। এ কথা বলে খিলখিল করে হাসলো শীতল। হাসতে গিয়ে কাটা ঠোঁটে টান খেলো। ব্যথাতুর শব্দ করে ঠোঁট চেপে ধরল। শুদ্ধ হাসি শুনলো তার ব্যথাতুর শব্দ। কেন জানি বুক ভার হলো। তারপর ল্যাপটপে চোখ রেখে বলল, রুমে যা। কেন
যেতে বলছি, যাব না। তুই চুন্নি, তোকে বিশ্বাস নেই, তোকে রুমে রাখার রিস্ক। যা বলছি। আমি চুন্নি? কি চুরি করেছি আমি? খবরদার বলছি, উল্টাপাল্টা অপবাদ দিবেন না। আমার নতুন টি শার্টটা গায়েব করেছিস, পারফিউম, সি ব্লু রিচুয়ালসটাও দুদিন আগে ঝেড়েছিস। আর বলবো? শীতল জিভে কামড় দিল। সত্যি সত্যি গায়েব করেছে, কিন্তু বিশুদ্ধ পুরুষ জানলো কিভাবে? কথায় কথা বাড়ে, কিছু বলতে গেলে সত্য ফাঁস হয়ে যাবে। এর চেয়ে ভালোই ভালোই কলটা কাটা উত্তম। তাই বলে সে বলল, যেই না রুমের চেহারা তার নাম আবার পেয়ারা। যেই না রুমের চেহারা তার নাম আবার পেয়ারা, থাকবই না আপনার রুমে। এ কথা বলে সে কল কেটে দিল। তারপর পুরো রুম টই টই করে ঘুরে এটা ওটা নেড়েচেড়ে দেখলো। রুমের এক কোণে থাকা ছোট্ট ফ্রিজ খুলে সফট ড্রিঙ্কস বের করলো। খেলো ধীরে সুস্থে। অত্যাধুনিক ডিজাইনের ড্রেসিং টেবিলের কাজ সরিয়ে থরে থরে সাজানো পারফিউম ঘেটে ঘুটে দেখলো। তারপর পছন্দসই একটা নিয়ে নিজের শরীরে মাখলো। খোলা চুলগুলো খোপা করে স্টাডি টেবিল থেকে একটা কলম নিয়ে খোপাতে গুজে দিল। চুলের কাজ সারলো কলম দিয়ে আর কি। এরপর থম মেরে কিছুক্ষণ বসে থেকে যাওয়ার জন্য পা বাড়িয়ে থেমে গেল। কিছু ফিরে তাকালো বিছানার দিকে। বিছানার যেন টানছে তাকে। ভাবলো, সে যদি এখানে থেকেও যায়, শুধু জানতেও পারবে না। কল কেটে দিয়েছে, জানার কথাও না। চোখে আবার ঘুম ধরা দিয়েছে। রুমে যেতে আলস্য লাগছে। এসব ভেবে সে ড্রিম লাইট অন করলো। রুমে ছেয়ে গেল নীলচে নরম আলোয়। তার রুমটার থেকেও এই রুমটা বড় সড়ো, খুব বেশি সুন্দর। গোছগাছ থেকে অল টাইম। এজন্য খুব লোভ হয়। মনে বলে শুদ্ধকে বের করে রুমটা দখল করে নিতে। মনে মনে এসব ভাবতে ভাবতে সে এগুলো বিছানার দিকে শুয়ে পড়ল নিশ্চিন্ত মনে। এরপর বিড়বিড় করে বলল, একটু ঘুমাই। একটু ঘুমালে পাপ হবে না, জানতেও পারবে না রুমের খচ্চর মালিক। একথা বলে চোখ জোড়া বন্ধ করে নিল। পরিচিত গান নাকে এলে প্রাণ ভরে টেনে নিল। এরপর অবান্তর ভাবনা ভাবতে ভাবতে ঘুমের দেশে পাড়ি জমালো। শুধু চেয়ারে হেলান দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখলো তার অনুপস্থিতিতে তার রুমে, তার বেডে অন্য কারো রাজত্ব। অথচ না কিছু বলতে পারলো আর না ধমকে বের করে দেওয়ার ইচ্ছে করলো। এখন মধ্যরাত, ঘুমিয়ে আছে সুখী মানুষগুলো। ইয়াসির রাতের রাস্তায় হাঁটতে হাঁটতে সিগারেট ফুঁকছে, নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়ছে। তার মনে একটি আফসোস জমা হয়েছে। সেই আফসোসের নাম শীতল। আজকে পাখিটাকে না চাইলেও ছাড়তে হয়েছে। পাখিটার সেই পুতুল মুখ, শরীর শিরশির করা গোলাপি ঠোঁট, অধর কামড়ে হাসি, রাগী ফেস, চঞ্চলতা সব চোখের তারায় ভাসছে। কুটকুটে যৌবনের তাড়নায় জীবনে অনেক মেয়েকেই খেয়েছে, কিন্তু না মন তৃপ্ত হয়েছে আর না দেহ। এবার মনের মতো কাউকে পেলে নিজের কাছে রেখে দিলে কেমন হয়? ঠিক বন্দিনী করে, সম্পত্তির মতো নিজের নামে দলিল করেন, যাতে কেউ না কাটতে পারে। কাজটা করলে কিন্তু মন্দ হয় না। তার জীবনে হেতু দরকার। সংসার করার ইচ্ছে কোনো কালেই ছিল না, কিন্তু জীবনটা আজকাল খুব বেশি পানসে লাগে। একাকী সময়গুলোতে কাউকে পাশে পাওয়ার শখ জাগে। অনেক তো হলো বাউন্ডুলেপনা, এবার তাহলে শীতল রানীকেই বন্দিনী করা যায়। রেখে দেওয়া যাক নিজের খুব কাছে, নিজের করে। তার স্তব্ধ বাড়িতে চঞ্চল পাখিটির উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। তার মন কেমন করে ক্ষীর করা খিলখিল হাসিতে সুখ এসে ঝুমঝুম করবে, গাইবে, নাচবে। আর সে দুচোখ ভরে দেখবে, হাসবে, আগলে রাখবে। এছাড়াও চঞ্চল পাখিটাকে সে রোজ রাতে বউ সাজাবে, লাল টুকটুকে লাজেরাঙা বউ। মোট কথা, বউয়ের সাজে কখনো কারো সঙ্গে রাত্রি যাপন করা হয়নি, না কারো বউয়ের সাজ নষ্ট করার কারণ হতে পেরেছে। এবার হবে, খুব তাড়াতাড়ি হবে। সামর্থ্যবান পুরুষ হয়ে যদি বউয়ের সাজ নষ্ট করতে না পারে, তবে কেমন পুরুষ? ছ্যাঃ, পুরুষ সমাজ কি মানবে? মানা উচিত না। সে জানে না এসব কেন ভাবছে, তবে ভাবতে ভালোই লাগছে। তার এমন বেপরোয়া ভাবনায় ছেদ ঘটালো ফোনের রিংটোনে। কল রিসিভ করে কানে ধরতেই কেউ বলল, ওই ছেলেগুলো কই? কোথায় পাঠিয়েছ তাদের? পালাতে বলেছি, পালিয়েছে। কোথায় গেছে আমি কি করে বলবো? সত্যি কথা বলো ইয়াসির। কি আশ্চর্য, আপনাকে মিথ্যা কথা বলবো কেন? আপনি কি আমার বেড পার্টনার যে মিষ্টি মিষ্টি কথা বলে আরেক রাউন্ড খেলার ফায়দা খুঁজবো? তুমি কি নর্মাল কথা বলতে পারো না? না, পারি না, কারণ আমার সেক্স পাওয়ার আপনার মতো লো বাজেটের না।
আমার পাওয়ার অল টাইম তুঙ্গে, তাই আমিও থাকি চাঙ্গে। এতই যখন পাওয়ার, মেয়েটাকে রেপ করলে না কেন? শুদ্ধ মশাইকে একটু খেলিয়ে নিতে মন চাইল। তাছাড়া ওই নটি বয় আগের দেশে আসুক। বিদেশে বসে বোনের কলঙ্কিত দেহ দেখে কতটুকুই বা শোক পালন করবে। ও ফিরলে আরও পারবে না। শকুনি দৃষ্টি তার এমনি এমনি শীর্ষস্থানের নাম পৌঁছায়নি। বলেন কি, দেখে তো মনে হয় না। গভীর জলের মাছ যা করে তা দেখায় না, আর যা দেখায় আসলে সেটা না। তাই ওকে হেলাফেলা করা ঠিক হবে না। OIC সম্বন্ধী দেখি গোটাটাই চিজ বার্গার। ও তোমার বউয়ের ভাই না যে সম্বন্ধী ডাকবে। ডাকলে কি পাপ হবে তা জানি না, তবে সিরিয়াস হও। চোখ কান খোলা রাখো। গাধার মতো এক কাজ বারবার করে সময় নষ্ট করছো তুমি। মেয়েটাকে ছেড়ে শুদ্ধকে খোঁচালে এর ফল ভালো হবে না। ভেজর না করে টাকা পাঠান দেখি। পকেটে টাকা না থাকলে শরীরে এনার্জি পাই না। ইয়াসির কথা শুনে লোকটা কল কেটে দিল। কয়েক মিনিট পর তার ফোনে মেসেজ এলো, মাত্র অ্যাকাউন্টে 3 লাখ টাকা ঢুকেছে। এবার শান্তি লাগছে। মনে শান্তি নিয়ে ভাবতে লাগলো, পরের ধাবাটা ঠিক কোন জায়গায় দিলে শুদ্ধ সোনা আটকে উঠবে, কাটা মুরগির মতো ছটফট করবে। চৌধুরী নিবাসে নাকি 2টো কুচো চিংড়ি আছে। নামটা বোধহয় সাম্য সৃজন। তাদের থাবার গুটি বানালে কেমন হয়? ভালোই হয় বোধ হয়। তাহলে আর কি, ভালো হলে ভালো কাজই সম্পন্ন করা হোক। ভালো দিয়েই ভালো কাজই সম্পন্ন করা হোক। গভীর ঘুমে তলিয়ে আছে সায়ন। রুম জুড়ে অন্ধকার। সময় তখন ভোর 5টার কাছাকাছি। সেই মুহূর্তে নিঃশব্দে তার রুমে প্রবেশ করলো কেউ। আস্তে করে লাইট জ্বালালো। ড্রিম লাইট। আবছা আলোয় দেখলো দাপুটে রাগী ছেলের শান্ত চেহারা। সে সাবধানে হাতে রাখা কেকটা সেন্টার টেবিলে রাখলো। এরপর কোলবালিশটা সরিয়ে সায়নের পাশে শুয়ে পড়লো। মায়া লাগলো ডাকতে। বুকের কাছে থেকে কোলবালিশ সরায় বিরক্ত হলো সায়ন। বউটা কাছে আসে না, কোলবালিশও আজকাল কাছে থাকতে চায় না। কি যে জ্বালা। সে ঘুমের ঘরে কোলবালিশ হাতড়ে নিতে গিয়ে হাত পড়লো নরম কিছুর ওপর। বালিশ তো এত নরম না, বিড়াল নাকি? রুমের দরজাটা খোলা দেখে ঢুকে পড়েছে বোধহয়। এ কথা মাথায় আসতে সে চোখ খুলতে গিয়েও খুলতে পারল না। কেউ চোখের ওপর হাত রেখেছে। তার খুব কাছে ঝুঁকে এসে কানে কানে বলছে, শুভ জন্মদিন শাহরিয়ার চৌধুরী। শুভ হোক আপনার জীবনের আগামী পথ চলা। সুখ স্বাচ্ছন্দ্য এসে আলোকিত করুক আপনার জীবন। সায়ন হাসলো। তারপর চোখ থেকে হাত ছড়ালে ঘুম ঘুম চোখে দৃষ্টিতে মেলতেই চোখের তারায় বিস্ময় খেলে গেল। তড়িৎ উঠে বসতে গিয়েও নিজেকে দমিয়ে নিল। চোখ ডোলে আবারও তাকালো। স্বর্ণ তাকিয়ে আছে। সায়ন আবার অবাক হয়ে দেখছে শাড়ি পরা স্বর্ণকে। স্বর্ণ শাড়ি পরে না, কালে ভাদ্রেও না, আর পড়লেও কখনো বাইরে যায় না। অথচ আজ এরূপে এবেশে তাকে দেখে সায়ন কথার খই হারিয়ে ফেলল। শুধু মুগ্ধ নয়নে দেখে গেল তার মনোহরিণীকে। তারপর আজলা ভরে স্বর্ণের 2 গালে হাত রেখে বলল, কাজী অফিসে খোলা থাকবে এখন? না, কাজীর বাড়িতে লোক পাঠাই, তুলে আনুক বেটাকে। তাহলে তুই কিছু একটা কর। কি করব? হয় বিয়ে, নয়তো বেসামাল আমিটাকে সামলে নে। উঠে বসো। এ কথা বলে স্বর্ণ সরে গেল। কেকটা এনে দাঁড়ালো ঠিক সায়নের সামনে। সায়নের চোখে মুখে মুগ্ধতা, বিহ্বলতা, অপ্রত্যাশিত ভালো লাগায় বুক ভরে গেছে। স্বর্ণ তার জন্য সেজেছে। যত্ন করে চোখে কাজল পরেছে, ঠোঁটে লিপস্টিকের হালকা ছোঁয়া, অঙ্গে জড়ানো তারই দেওয়া জামদানি শাড়ি। আচ্ছা, শাড়িটি বেশি সুন্দর নাকি তার স্বর্ণ অঙ্গে জড়িয়েছে তাই এত সুন্দর লাগছে? সায়নকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখেও স্বর্ণ কিছু বলছে না, হাসছে না, আর লজ্জায় নুয়ে পড়ছে। সে সায়নকে উঠে বসিয়ে ইশারায় কেক কাটতে ইশারা করল। সায়ন কেকটা সামনে রেখে স্বর্ণকে হ্যাচকাটানে বসালো তার সামনে। খুব শক্ত করে জড়িয়ে ধরলো পেছন থেকে। গ্রীবায় থুতনি ঠেকিয়ে চুমু খেলো। খোঁচা দাড়ি ঘষে দিল মসৃণ ত্বকে। কদিনে না কামানোর দাড়ির খোঁচা খেয়ে স্বর্ণ বিরক্তি নিয়ে তাকালো। সরে বসার চেষ্টা করলো, কিন্তু পারল না। আটকা পড়ল পুরুষালী শক্ত বাঁধনে। সায়ন তার হাতের ওপর হাত রেখে কেক কাটলো। দুজনকে খাওয়ালো। স্বর্ণ
রিচ রিচওয়াজ গিফট করলো এবং নিজে হাতে তা পরিয়ে দিল। সায়ন তাকালো জানালার দিকে। দেওয়াল ঘড়িতে বাজে 5:48। বাইরে আলো ফোটেনি। মনেও ছিল না আজ তার জন্মদিন। জন্মদিনের সকালটা এত সুন্দর হবে ভাবতেও পারেনি সে। পুনরায় স্বর্ণকে কাছে টেনে নিল। যত্ন করে চুমু আঁকলো চোখে, গালে, গলায়। তারপর ফিসফিস করে ডাকলো, জান, জান। চলো না বিয়ে করে ফেলি। আজই বাসায় জানিয়ে দেই। শুধু 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 টাইম ওয়েস্ট করে কি লাভ বল? আমি কি পালিয়ে যাচ্ছি? ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? যেই ফিল্ডে পা রেখেছ 2 দিন পর দম ফেলানোর সময় পাবে না। এরই মধ্যে বিয়ে? তাও ঠিক, কিন্তু মন তো মানছে না। এক কাজ করি, চুপি চুপি বিয়ে করি, পরে জানাবো সবাইকে। আমার বিশ্বাস আমার বাপ ছাড়া বাড়ির কেউই অমত করবে না। শখ আপুর বিয়েটা হয়ে যাক, এরপর তোমার পালা। কিন্তু কি? সায়ন ওকে জড়িয়ে ধরেই শুয়ে পড়ল। মুখ রাখলো স্বর্ণের গলার ভাঁজে। এরপর কিছুক্ষণ চুপ থেকে বিড়বিড় করে আওড়ালো, এলোমেলো হয়ে যায় মন, কেন আজ বুঝি না। দাবানল যেন ঝরালো, পার করে সীমানা। সাপদের মতো হানা দেয় এ মনের কামনা। নিজেকেই দেখে লাগে আজ অচেনা, অচেনা, অচেনা। সায়ন থামলো। স্বর্ণ মনে মনে হাসলো। তারপর সায়নের চুল খামচে ধরে গলার ভাঁজ থেকে মুখ তুলে চোখে চোখ রাখলো। সায়নের নিদারুণ ফেসে নজর বুলালো। কপাল, গাল, নাক, ঠোঁট রেখে চুমু আঁকলো খোঁচা খোঁচা দাড়ির থুতনিতেও। তারপর বলল, স্কলারশিপ নিয়ে 2 বছরের জন্য বাইরে চলে যাই। কেন? যতদিন যাচ্ছে তোমার চিপকি বাড়ছে। দিনকে দিন অধৈর্য হয়ে যাচ্ছ তুমি। এর চেয়ে দূরে চলে যাই। তুমি একদিকে কাজ সারো, 2 বছর পর না হয় দেশে ফিরে সংসার সাজাবো আমরা। এতে আমার পড়াশোনা ঠিক থাকবে, আর তুমিও লক্ষ্য স্থির থাকতে পারবে। প্রতিনিয়ত আমার যৌবনের খেতায় আগুন জ্বালিয়েও মন ভরছে না, না তোর? এখন তোকে রোজ না দেখে না ছুঁয়ে মেরে ফেলার পায়তারা জুড়েছিস? এতই সোজা, এতই সস্তা আমার প্রেমানুভূতি? ঠান্ডা মাথায় ভেবে দেখো, এতে দুজনেরই ভালো হবে। সর যা, ভুলেও আর আমার রুমে আসবি না তুই। তোর ভালোবাসার গুষ্টি চন্দ্রাবতী। চন্দ্রাবতী। এ কথা বলে সায়ন রেগে উঠতে গেলে স্বর্ণ থামিয়ে দিল। সায়নের 2 গালে আঁচলা ভরে ধরে এক গালে মৃদুভাবে থাপ্পড় মেরে বলল, মুখ খারাপ করতে বারণ করেছি না? তুমি আমার বালের আবদার করবা, আর আমি শক্তিহীন পুরুষের মতো মেনে নেব? আবার গালিও দেওয়া যাবে না। গালি দিব না তো কি এভাবে চুমু দেব? কথা শেষ করে স্বর্ণের ঠোঁটে চট করে চুমু খেয়ে নিল। কাজটা এখন দ্রুত করলো যে তাকে বারণ করারও সময় পেল না। স্বর্ণ কিছু বলার আগেই নিজে সিরিয়াস হয়ে বলল, আমি ইচ্ছে করে তোকে ভালোবাসিনি। যা হয়েছে তা মনের অজান্তেই। কিন্তু বর্তমানে আমাদের রিলেশনশিপ নিয়ে আমি খুব সিরিয়াস। ভালোবাসি তোকে, তাই বউ বানাবো তোকেই। নয়তো মন কুঠুরি আজীবনের জন্য সিলগালা করে দেব। আর মজা করে যদি দূরে যাওয়ার কথাটা বলিস তাহলে বলবো, দারুণ জোকস, ফিলিংস হচ্ছে নাইস, ওয়াও, অসাধারণ। নেক্সট, পরের পার্ট প্লিজ। আর যদি সিরিয়াসলি বলিস তাহলে আগে ওয়ার্নিং ছাড়াই বাসর সারবো, প্রেগনেন্ট করব, তারপর বিয়ে করে বাসায় জানাবো। এটা অন্তত মাথায় গেঁথে রাখিস। স্বর্ণ চুপ করে শুনলো। তারপর সায়নকে সরিয়ে সায়নের বুকে মাথা রেখে চুপ করে শুয়ে থাকলো। সায়ন তাকে বুকে আগলে চুলে বিলি কেটে দিচ্ছে যত্ন সহকারে। শান্তিতে 2 চোখে ঘুম নেমে আসছে। সায়নের মাথায় হঠাৎ দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে স্বর্ণের কানে কানে বলল, শাড়ি কি আমার জন্য পরেছিস? তাহলে খোলার দায়িত্বটাও তো আমারই, তাই না? রুমে যাব, সরো। মামা বাড়ির আবদার বললেই মনে হচ্ছে যেতে দেব। তাহলে মুখ বন্ধ রাখো। তাহলে একটু আদর করতে দে। আগামী 3 দিন তোমার কাছে আসা তো দূর, কোথাও বলবো না। এখন যেত না, সময় বেড়ে যাবে। এখন যেতে না দিলে সময় বেড়ে যাবে। তুমি ভাবো তুমি কি করবা? কথা বলে স্বর্ণ ওকে ধাক্কা দিয়ে উঠে চলে গেল। দরজা খুলে যাওয়ার আগে সায়ন মুখ কাচুমুচু করে বলল, যাচ্ছিস যা, আমাকে রেপ করে যা প্লিজ, নয়তো তোর ছোঁয়া একটু কলঙ্ক লেপটে দিয়ে যা। জান। আবার শুরু করলে? না মানে সকালে আয়নায় নিজেকে দেখে যাতে যন্ত্রণা দিতে পারি, তাই আর কি। তার কথার স্বর্ণ খুব বিরক্তি হয়ে তাকিয়ে চলে গেল। স্বর্ণকে রেগে যেতে দেখে সায়ন শব্দ করে হেসে ফেলল। তার লাগাম ছাড়া কথা ও কাজ শুধু পাগলামিটাকে রাগানোর জন্যই আর কি। পরিশেষে সফল।
1 সপ্তাহ পরের ঘটনা। শীতল এখন সুস্থ বলা চলে। তার চঞ্চলতা দেখে বোঝার উপায় নেই কত বড় বিপদের হাত থেকে বেঁচে ফিরেছে। তার মতে তার জন্য চিন্তা করার অনেক মানুষ আছে। সে শুধু শুধু চিন্তা করে রক্ত শুকাবে কেন? এর মধ্যে সে শুদ্ধর বিয়ের ব্যাপারে ইনিয়ে বিনিয়ে সবার কাছে বলছে। আশ্চর্যের ব্যাপার, কেউ বিশ্বাস করতেই চায় না। শীতলের কথা শুনে সীতারা নিজের শুদ্ধকে জিজ্ঞাসা করে। শীতল খেতে বসে বলেছিল, তুই নাকি পাত্রী দেখার কথা বলেছিস, সত্যি নাকি বাপ? পাগল ছাগল মানুষ কত কথাই তো বলে, সব কথা ধরতে আছে? আমি কাজে এসেছি, এসব বিয়ে টিয়ে কথা বলে মনোযোগ নষ্ট করতে চাচ্ছি না আপাতত। ওর কথায় কান দিও না। ছেলের কথা শুনে সীতার দীর্ঘশ্বাস চাপলেন। ভেবেছিল ঘটনা সত্যি বোধ হয়, খুশিও হয়েছিলেন, কিন্তু ছেলে তো মুখের ওপর না করে দিল। 2 দিন পর শীতল পুনরায় কলেজ যাওয়া শুরু করলো। কেউ বাধা দিল না। তবে সায়ন 3 বোনের জন্য কড়া সিকিউরিটি ব্যবস্থা করলো, যেটা 3 বোনের কেউ টেরও পেল না। শুদ্ধ স্ক্রেচগুলো পেয়ে গেছে, সায়নকে পাঠিয়েছে কাজ শুরু করতে। সায়ন ইনিয়ে বিনিয়ে শীতলকে সেগুলো দেখিয়েছে। শীতল বিস্ময় নিয়ে কনফার্ম করেছে এরাই ছিল। বোনের কথা শুনে সায়ন মাথায় হাত বুলিয়ে হাসতে হাসতে জিজ্ঞাসা করেছিল, বোন, মনে কর এই ছেলেগুলোর হাতের কাছে পেলে তখন কি করবি? মাফ করে দিবি? মোটেও না। ওরা আমাকে মেরেছে, মেরে ঠোঁটের রক্ত বের করেছে। যখন আমার বুকে লাথি মারলো আমার মনে হয়েছিল আমি মরেই যাব। শ্বাস নিতে পারছিলাম না, হৃৎপিণ্ড যেন ছিটকে বেরিয়ে আসবে এমন ভাবে লাফাচ্ছিল। বিশ্বাস করো ভাইয়া, খুব কষ্ট হয়েছিল আমার, খুব। ওদের পেলে করাত দিয়ে ওদের হাত কাটবো, কাঁচা চামচ দিয়ে ওদের হাড় খুঁচিয়ে দেব। বেয়াদবগুলো তখন বুঝবে কারো বুকে ব্যথা দিলে কেমন লাগে। ধর এমন ভাবে কেউ তাদের মেরে তোর কাছে পার্সেল করলো, ভয় পাবি না তো? মোটেও না। তাহলে আবেদন মঞ্জুর করা হলো? মানে কিসের আবেদন, কিসের মঞ্জুর? ও কিছু না, তুই পেয়ারা খা, আমি জায়গা। সায়নের কথা আগামাথা কিছুই বুঝলো না। সে পেয়ারা খাওয়াতে মন দিল। সীতারা এসে তখন জানালেন শুদ্ধকে নাকি কলে পাচ্ছেন না। ছেলেটার সাথে কথা হয়নি গতকাল থেকে। এ কথা শুনে শীতল নিজেই ফোন করলো শুদ্ধকে। কলের পর কল দিতেই থাকলো, তবুও কেউ রিসিভ করলো না। 8 বারের বেলায় কেউ রিসিভ করে বলল, হেই শীতল, শুদ্ধকে আটকাও বোন। আটকাবো? কিন্তু কেন, কি হয়েছে? লাইফ রিস্ক নিয়ে স্কাই ড্রাইভিং করার পায়তারা জুড়েছে। কার ওপর রেগে আছে কে জানে। এটা আবার কি? একটা কাজে প্রাইভেট জেট নিয়েছিলাম, এখন ও বলছে প্যারাশুট নিয়ে জেট থেকে লাফ দেবে। এই পাগলকে কি করে সামলাবো আমি? লাফ দেবে মানে চলন্ত জেট থেকে লাফ দেবে? তাও একা নয়, ঐশ্বর্যকে নিয়ে। ঐশ্বর্যকে? আমাদের দলের হার্ট হ্যাকার। দেখবে ওদের? একথা বলে কামরান ফোনের ব্যাক ক্যামেরা অন করতে দেখতে পেল শুদ্ধকে। সাদা টি শার্ট, কালো প্যান্ট পরা সুদর্শন যুবকটির কাঁধে ব্যাগ। সে কথা বলতে বলতে জেটের দরজা খুলে দিল শুদ্ধ। কামরান তাকে বলতেও পারল না শীতল কলে আছে, তাকে দেখছে। তার আগে শুদ্ধ লাফ মেরেছে জেট থেকে, এর পরপরই লাফ দিল আরেকজন। তার শারীরিক গঠন বলে দিচ্ছে সে মেয়ে। চোখের মুখে আত্মবিশ্বাসের ছাপ। অপরূপ সৌন্দর্যের অধিকারী বলার অপেক্ষা রাখে না। কামরান ক্যামেরার নিচের দিকে তাক করতে দেখতে পেল শুদ্ধ পড়ে যাচ্ছে নিচের দিকে। নিচে বড় বড় পাহাড়, ওপর থেকে পড়লে বাঁচা যাবে না। শেষমেশ শেষ এইটুকু দেখে ভয়ে শীতল দেহ কাঁপতে লাগলো, ঘামতে লাগলো দর দর করে। আর দেখার সাহস করলো না। সে চিৎকার করে উঠল, শুদ্ধ ভাই।